মহামারীতে দিনে রেকর্ড 10,500 মানুষের মৃত্যু দেখল বিশ্ব। চীনের আগে ইতালিতে মিলেছিল নভেল করোনা ভাইরাস। আর্মেনিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে আজারবাইজান। নিকোল সরকারের কারণেই দীর্ঘায়িত হচ্ছে সংকট, অভিযোগ পুতিনের। যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি জো বাইডেনের। সেনা প্রত্যাহার ইস্যুতে চাপে ট্রাম্প, বরখাস্ত নিরাপত্তা উপদেষ্টা। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। করোনা মহামারী চলাকালে আবারও দিনে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। 24 ঘন্টায় মারা গেছেন 10,502 জন। সব মিলিয়ে মোট প্রাণহানি 13,43,000 ছাড়িয়েছে। নতুনভাবে 6.25 লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। মোট সংক্রমিত 5,60,00,000-এর মতো। মঙ্গলবারও 1600-র বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা 2,54,000-এর বেশি। মোট আক্রান্ত 1,17,00,000-এর মতো। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 731 জনের মৃত্যু হয়েছে ইতালিতে। 6 শতাধিক মৃত্যু রেকর্ড হয়েছে ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্যে। প্রাণহানি 500-র নিচে ছিল ইরান, ভারত, রাশিয়া ও স্পেনে। চীনের আগেই ইতালিতে ছিল নোভেল করোনা ভাইরাস। মঙ্গলবার দেশটির একদল গবেষক দাবি করেন 2019 সালের সেপ্টেম্বরে মিলেছিল এর সংক্রমণ। এদিকে শতভাগ কার্যকরী টিকা এলে সেটি গ্রহণে পিছপা হবে না, এমন নিশ্চয়তা দিলেন মার্কিন রোগ ও সংক্রমণ প্রতিরোধ ইনস্টিটিউটের পরিচালক। করোনা মহামারীর সেকেন্ড ওয়েভের ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব। প্রতিনিয়ত বাড়ছে নমুনা পরীক্ষা, বৃদ্ধি পাচ্ছে সংক্রমিত ব্যক্তির সংখ্যাও। একই সাথে প্রাণহানিও ভাঙছে অতীত রেকর্ড। এরই মধ্যে মানবজাতিকে রক্ষায় চলছে নিত্য নতুন গবেষণা। তাতেই বেরিয়ে এলো বিস্ফোরক তথ্য। ইতালির সিয়েনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি 2020 সালের 21 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটিতে সংক্রমণ শনাক্ত হলেও নভেল করোনা ভাইরাসের উপস্থিতি ছিল আরও 6 মাস আগেই। যে কোনো ভাইরাস মহামারীতে রূপান্তরিত হতে দীর্ঘ সময় লাগে। স্বাভাবিকভাবে এই অগ্রযাত্রাকে আমরা ঘন্টার আকারের সাথে তুলনা করি, যার শুরুটা ইতালিতে ছিল 2019 সালের সেপ্টেম্বরে। অথচ সে সময় ভাইরাসটি সম্পর্কে কেউই কিছু জানত না। চীন খবর দেওয়ার পরই এবছরের ফেব্রুয়ারিতে শনাক্ত হয় ইতালিতে কোভিড-19-এর উপস্থিতি। ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, সে সময় ব্যাখ্যার পাশাপাশি কার্যকরী টিকা গ্রহণের আশ্বাস দিলেন মার্কিন জাতীয় রোগ ও সংক্রমণ প্রতিরোধ ইনস্টিটিউটের পরিচালক। এত কম সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরির ইতিহাস নেই। মহামারী ঠেকাতেই গুরুত্ব আরোপ, কিন্তু নিরাপত্তা সম্পর্কে মানুষের কাছে স্বচ্ছ থাকাটাও জরুরি। সব বিবেচনা সাপেক্ষে শিগগিরই FDA 1 বা একাধিক প্রতিষেধকের চূড়ান্ত অনুমোদন দেবে। কার্যকরী হলে আমি তো গ্রহণ করবই, পরিবারের অন্যদেরও দেব পরামর্শ। শীতকালে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের পাশাপাশি নতুন বিধিনিষেধের ঘোষণা দিচ্ছে স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। কিন্তু সেসব মানতে নারাজ বহু মানুষ। ইউরোপ ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক দেশেই চলছে শিষ্টাচার বিরোধী আন্দোলন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আর্মেনিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ আনবে আজারবাইজান, এমন হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের অভিযোগ, আর্মেনিয়ার অসহযোগিতার কারণেই দীর্ঘায়িত হয়েছে এই সংঘাত। আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করা নাগোর্নো কারাবাখে পৌঁছাতেই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা। এরপর ঐতিহাসিক খোদাফেরিন সেতু পরিদর্শনের পর সড়ক সংস্কার কাজ উদ্বোধন করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাতে সব ক্ষয়ক্ষতির দায় নিতে হবে আর্মেনিয়াকে। আমরা আর্মেনিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাব। আমাদের এলাকা দখল করে দিনের পর দিন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। অবকাঠামো খাতে যে ক্ষতি হয়েছে আমাদের তা পূরণ করতে আরও 30 বছর লাগবে। আর্মেনিয়াকে কোনোভাবেই আমরা ছাড় দেব না। এদিকে অস্ত্রবিরতি চুক্তির পর সংঘাত কবলিত এলাকাগুলো টহল জোরদার করেছে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, আর্মেনিয়া চুক্তির শর্ত মানলে আরও আগেই এই সংঘাত বন্ধ করা যেত।
আমাদের লক্ষ্য ছিল যেভাবে হোক না কেন এই অঞ্চলে রক্তপাত বন্ধ করা, আর তাই আমরা অস্ত্রবিরতির জন্য বিবদমান দুই পক্ষের মধ্যে চুক্তির উদ্যোগ নেই। কিন্তু আর্মেনিয়া শুরুতে এটি মানতে চায়নি, কারণ তাদের অভিযোগ চুক্তির ফলে নাকি তাদের স্বার্থহানি হবে। এদিকে আর্মেনিয়া আজারবাইজান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত হতে সিনেটে প্রস্তাব মার্কিন রাজনীতিবিদদের। কিভাবে আজারবাইজান আর্মেনিয়ায় আগ্রাসন চালিয়েছে সেটা সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। তুরস্কের প্রত্যক্ষ মদদে সেখানে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তাতে অগণিত মানুষ হতাহত হয়েছে। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই ইস্যুতে নিশ্চুপ ট্রাম্প প্রশাসন। তাই এখনই এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়া উচিত। এদিকে চুক্তি পর্যবেক্ষণ এবং শান্তিরক্ষী হিসেবে নাগোর্নো কারাবাখে তুরস্কের সেনাবাহিনী মোতায়েন করতে অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। তুরস্ক সফরে কূটনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সাক্ষাৎ করতে চাইলেও সময় দেননি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সময় স্বল্পতার কারণ দেখিয়ে রাজধানী আঙ্কারা থেকে ইস্তাম্বুলেও আসেননি কোনো মন্ত্রী বা সরকারি কর্মকর্তা। তাই সেখানকার মসজিদ গির্জা সফর করেন তিনি। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 6টি দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার তুরস্ক যান পম্পেও। আজ মার্কিন এই কূটনীতিকের জর্জিয়া সফরে থাকার কথা। অচিরেই পূর্ণরূপে ফিরবে যুক্তরাষ্ট্র, দেশকে ঢেলে সাজাবে নতুন সরকার, এমন প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মেয়াদের শেষ সময়ে মধ্যপ্রাচ্য থেকে কেন সেনা প্রত্যাহার, এই ইস্যুতে প্রশ্নবিদ্ধ হোয়াইট হাউস। ইরাক আফগানিস্তান থেকে ৫,০০০ সেনা প্রত্যাহারের ঘোষণায় ফের উত্তপ্ত মার্কিন রাজনীতি। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ এটি, দাবি হোয়াইট হাউসের। মধ্যপ্রাচ্যে যুগের পর যুগ বিরামহীন চলা যুদ্ধ থামাবেন ট্রাম্প। 4 বছর আগে এমন আশ্বাস দিয়েছিলেন। যাদের জন্য ক্ষমতায় এসেছেন সেই মার্কিন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কেবল পালন করছেন তিনি। তবে বিরোধীদের অভিযোগ, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে এমন সিদ্ধান্ত ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার কৌশল। ট্রাম্প নিজের রাজনৈতিক স্বার্থে আবারও যেভাবে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছেন, তাতে সেনাদের জীবিত নয়, লাশ হয়ে ফেরার শঙ্কাই বেশি। যখন স্থিতি সবচেয়ে বেশি দরকার, তখন পরিস্থিতি গোলমেলে করে তুলছেন তিনি। ট্রাম্প নির্বাচনে হার না মানায় আটকে আছে নবনির্বাচিত বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। বন্ধ বর্তমান সরকারের নির্বাহী কর্মকর্তাদের সাথে নতুন সরকারের নিয়মিত বৈঠক ও তথ্য সরবরাহ। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা বিশেষজ্ঞদের সাথে ভার্চুয়াল সাক্ষাৎ করেন জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সাধারণ বৈঠক ও যেসব তথ্য আমার জানার কথা সব আটকে রাখা হয়েছে। এদেশের যা ক্ষতি করা যেত গত 4 বছরে তা হয়েছে। এখন লোকবল, অবকাঠামো সবকিছু ঢেলে সাজাতে হবে। একটাই কথা, পুরনো রূপে ফিরে আসবে আমেরিকা। এদিকে 20 ইলেকটোরাল ভোটের পেনসিলভানিয়ায় বাইডেনের জয় আটকাতে মঙ্গলবার ট্রাম্পের প্রচারণা শিবিরের করা মামলার শুনানি হয় উইলিয়ামসপোর্টের আদালতে। এতে ভোট কারচুপির অভিযোগের কোনো প্রমাণ না দেখাতে পারা এবং সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিপক্ষের আইনজীবীরা। নুজহাত কামাল, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভোট জালিয়াতি ইস্যুতে দ্বিমতের কারণে বরখাস্ত হলেন নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। সাইবার ও অবকাঠামোগত নিরাপত্তা সংস্থা CIS এর প্রধান ক্রিস ক্রিপসকে বহিষ্কারের খবর জানান খোদ প্রেসিডেন্ট। তিনি বলেন, নির্বাচনে কারচুপি ইস্যুতে বড় ধরনের ভুল তথ্য দেয়া হয়েছে। গেল সপ্তাহেই CIS এর সহকারী পরিচালকও পদত্যাগ করেন। এর আগে বরখাস্ত হন প্রতিরক্ষা মন্ত্রী। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক 3 আইন প্রণেতাকে গ্রেফতার করল হংকং প্রশাসন। বুধবার সকালে তাদের হেফাজতে নেয় পুলিশ। অভিযোগ, মে-জুন মাসে জাতীয় পরিষদের নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক চলাকালে দুর্গন্ধযুক্ত পানীয় ছুঁড়ে মারেন এই 3 জন, যাতে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। গেল সপ্তাহেই নতুন আইন পাশ করেছে চীন। তাতে দেশটির সার্বভৌমত্ব অস্বীকার করলে হংকংয়ের এমপিদের বহিষ্কারের বিধান রাখা হয়েছে, যার ধারাবাহিকতায় 4 জন আইন প্রণেতা বহিষ্কার হন। প্রতিবাদে 19 গণতন্ত্রপন্থী এমপিও পদত্যাগ করেন।
সংবিধান সংস্কারকে কেন্দ্র করে উত্তাল থাইল্যান্ড। মঙ্গলবার গণতন্ত্রপন্থী ও রাজপরিবারের সমর্থকদের মুখোমুখি সংঘাতে আহত হয়েছেন অর্ধশতাধিক। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে 5 জন। পার্লামেন্টে সংবিধান নিয়ে আলোচনা চলাকালে বাইরে অবস্থান নেন হাজারো মানুষ। ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা করেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানো গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। নিরাপত্তার স্বার্থে নদী তীরবর্তী পার্লামেন্ট থেকে নৌকায় সরানো হয় এমপিদের। গণতন্ত্রপন্থীদের 3 দফা দাবির অন্যতম সংবিধান পুনর্লিখন, রাজতন্ত্রের সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগ। আবারও বড় ধরনের সংঘাত ও জাতিগত সহিংসতার শঙ্কায় পড়েছে আফ্রিকা। ইথিওপিয়ার টাইগ্রেতে বিদ্রোহ দমাতে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। অবস্থানে অনড় রয়েছে TPLFও। হঠাৎ করে অশান্ত ইথিওপিয়া। মাত্র 1 বছর আগেই যে দেশের প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পেলেন, সেখানে এখন রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে পালাতে হচ্ছে হাজারো মানুষকে। বিমান হামলা শুরু হতেই যান নিয়ে কোনো রকমে পালিয়ে এসেছি। এখনো জানি না আমার স্বামী কোথায়। 5 দিন ধরে তাকে খুঁজছি। আঞ্চলিক বাহিনী TPLF এর বিরুদ্ধে ইথিওপিয়ার সামরিক বাহিনীর অভিযান চলছে 1 সপ্তাহের বেশি সময় ধরে। লড়াইয়ের মাঠের স্পষ্ট চিত্র জানাতে পারছে না কেউই। দীর্ঘদিন ইথিওপিয়ার সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী ছিল টাইগ্রে প্রদেশের আঞ্চলিক বাহিনী TPLF। আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ হলেও বিদ্রোহীদের দমাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আদ্দিস আবাবাকে। এই সংকট সমাধানে সামরিক অভিযানের বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী বিদ্রোহীদের দমাতে চূড়ান্ত সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এটি এমন একটি কার্যকর অভিযান হবে, এরপর আর বিদ্রোহীরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। টাইগ্রে অঞ্চলের অবস্থান সুদান ও ইরিত্রিয়া সীমান্তে। এরই মধ্যে ইরিত্রিয়া রকেট হামলা চালিয়েছে TPLF। সহিংসতার প্রভাব পড়ছে 3টি দেশে। 2টি দেশে চলছে সহিংসতা, আর অপর একটি দেশে আশ্রয় নিচ্ছেন অসহায় মানুষ। আমহারায় রকেট হামলা হয়েছে, বিমান অভিযান চলেছে মেকেলেতে। এই অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। টাইগ্রে অঞ্চলের সংঘাত থেকে গৃহযুদ্ধ, এমনকি ইথিওপিয়া ভেঙে যাওয়ার শঙ্কাও দেখছেন বিশ্লেষকরা। তার মতে কেন্দ্রীয় সরকারের সাফল্য নির্ভর করছে প্রতিবেশীদের ভূমিকার ওপর। বিশেষ করে নীল নদের ওপর বাঁধ নির্মাণ নিয়ে ইথিওপিয়ার ওপর ক্ষুব্ধ সুদানের ভূমিকার দিকে তাকিয়ে তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনা মহামারীতে অর্থনৈতিক সংকট মোকাবেলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ব্রিক্স নেতারা। বিশ্বজুড়ে চলমান মেরুকরণ এবং অর্থনীতির বিশ্বায়নের এই যুগে পুরনো রূপে ফেরা সম্ভব নয়। ব্রিক্স ভক্ত দেশগুলো একই নৌকার যাত্রী। তীব্র বাতাস আর স্রোতেও পথ না হারিয়ে বাস্তব পদক্ষেপের পাশাপাশি মানবজাতির ভবিষ্যৎ ও জীবনমান উন্নয়নে ঐক্যের পথে এগোতে হবে আমাদের। রাশিয়ার স্পুটনিক V ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল এবং উৎপাদনে ব্রাজিল, ভারত ও চীনের সাথে সহযোগিতা চুক্তি করেছে মস্কো। এছাড়া রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিন এপিভ্যাক করোনা নিবন্ধন সম্পন্ন হয়েছে। কাজ চলছে তৃতীয় ভ্যাকসিন নিয়েও। ব্রিক্সভুক্ত দেশগুলোর ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে এগুলো কাজে আসবে। সর্বসম্মুখে কাঁচা মাছ খেলেন শ্রীলঙ্কার সাবেক মৎস্য বিষয়ক মন্ত্রী দিলীপ ওয়েদারাচি। করোনা মহামারীতে ধসে পড়া দেশটির মৎস্য খাতকে চাঙ্গা করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। 22 অক্টোবর শ্রীলঙ্কার পাইকারি মাছ বাজারে প্রথমবার শনাক্ত হয় করোনা ভাইরাস। এরপরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সংক্রমণ। মৎস্য খাতের ওপরই দ্বীপরাষ্ট্রটির অর্থনীতির অনেকাংশই নির্ভরশীল। কিন্তু মহামারী আতঙ্কে প্রায় বন্ধ সব ধরনের কার্যক্রম, এমনকি ঋণ দায়গ্রস্ত হয়ে পড়েছেন জেলেরাও। প্রশিক্ষণকালেই দুর্ঘটনায় মারা গেলেন জেটম্যান হিসেবে খ্যাত ভিনসেন্ট রেফেথ। মঙ্গলবার 36 বছরের এই প্রশিক্ষকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে দুবাই পুলিশ। অবশ্য ঠিক কী কারণে দুর্ঘটনা এবং তার মৃত্যু হলো তা এখনও স্পষ্ট। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফা থেকে লাফিয়ে পড়ার রেকর্ড ছিল তার। এছাড়া স্কাই ডাইভিংয়ে তিনি স্বর্ণপদক বিজয়ী ছিলেন। রেডবুল আয়োজিত 2018-19 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন ভিনসেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল চীনে নিযুক্ত ব্রিটিশ কনসাল স্টিফেন অ্যালিসন। ডুবন্ত এক শিক্ষার্থীকে উদ্ধার করে তারকা বনে গেছেন 60 ঊর্ধ্ব এই কূটনীতিক।
手机都没丢，你可能。哎呀，不要靠边了，上边。哎呀。এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।